দর্শক সবাইকে ওয়েলকাম করছি যমুনা ব্যাংক প্রেজেন্স টিবিএস ম্যাচ অ্যানাটমিতে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। আজ বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচ এবং এই ম্যাচের জন্য আমরা ওয়েট করে আছি। যদিও বাংলাদেশ আসলে আজকের এই ম্যাচটার জন্য যে খুব একটা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল হয়তো এই ম্যাচটা জিততেই হবে এমনটা না, কারণ তারা ভেবেছিল যে শ্রীলঙ্কাকে হারাবে এবং সেই সাথে নেদারল্যান্ডস এবং নেপাল। বাট যদি আজকে ম্যাচটা জিতে যায় দর্শক, তাহলে তো সোনায় সোহাগা। আর জিততে না পারলে কী হবে সেটা আসলে আমরা জানি না এখন পর্যন্ত, কারণ এখনও অনেক ক্যালকুলেশন বাকি রয়েছে। তবে এই মাঠে আজকে যেই মাঠে খেলা হবে এখানে কিন্তু সাউথ আফ্রিকা তাদের দুটো ম্যাচ খেলেছে, অর্থাৎ নেদারল্যান্ডসের সাথে তারা জিতেছে, একই সাথে নেপালের সঙ্গেও কিন্তু জয়লাভ করেছে। যদিও একটু স্ট্রাগল করতে হয়েছে এবং পরে ব্যাটিং করে কিন্তু আলটিমেটলি তারা জয়লাভ করেছে এবং এই মাঠে পরে ব্যাটিং করে জেতা একটু কঠিন, তারপরেও কিন্তু সাউথ আফ্রিকা তাদের সেই যে অভিজ্ঞতার যেই স্বাক্ষর সেটা তারা রেখেছেন। সো আজকে কি হবে আমরা এখনও জানি না দর্শক, এবং যদি আমি ভুল না করি টি-20তে কখনো সাউথ আফ্রিকাকে বিট করতে পারেনি বাংলাদেশ। সো সেই বিষয়েও কিন্তু রয়ে গেছে এবং বাংলাদেশের যে ফর্ম এখন রয়েছে ডেফিনেটলি চাইবে উইনিং কম্বিনেশন নিয়ে খেলতে। আবার চেঞ্জেসও হতে পারে, কারণ শরীফুল কিন্তু অনেকটা বেটার আগে চাইতে, তো বলা যায় না কি হবে দর্শক। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। সঙ্গে রয়েছে আমি মৌসুমী মৌ এবং আমার সাথে রয়েছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর শামীম আশরাফ চৌধুরী। হ্যালো। এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন সুদূর ইউএসএ থেকে স্পোর্টস জার্নালিস্ট রিয়াশাদ আজিম। শামীম ভাই, যেটা আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম অনেকগুলো বিষয়, যে প্রথমত বাংলাদেশ কখনো টি-20 ফরম্যাটে কোনো টুর্নামেন্টে কিন্তু সাউথ আফ্রিকাকে বিট করতে পারেনি, সেটা একটা ব্যাপার। এবং এই একই মাঠে সাউথ আফ্রিকা তাদের আরও দুটো ম্যাচ খেলে জয়লাভ করেছে। সো আসলে আজকের ম্যাচ নিয়ে যদি শুরুতেই জানতে চাই যে কি বলতে চাইবেন আলটিমেটলি? প্রথম অবস্থায় স্ট্যাটস ভিত্তিক অনেক কিছু হয় যেটা অনেক সময় একটা ভুল ইমপ্রেশনও ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, আমরা সবগুলো ম্যাচ, যতগুলো ম্যাচে ইন্টারন্যাশনালস খেলেছি সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা জয়লাভ করতে পারিনি, তার মানে না যে এটাতেও পারবো না। বাংলাদেশ একটা পর্ব পার করেছে। রিসেন্ট পাস্ট খুব বেশি যে কনভিন্সিং তা না। তাদের প্রিপারেশন, বাংলাদেশে খেলার সময় যা যা ঘটেছে জিম্বাবুয়ের সঙ্গে, সব কিছু মিলিয়ে যে একেবারে আহামরি প্রিপারেশন হয়েছে তা তো আমরা সবাই জানি যে তারা সেটা করতে সক্ষম হয়নি। কিন্তু একটা চাপের মুখে ছিল তারা শ্রীলঙ্কার সঙ্গে এই ম্যাচটা জয়লাভের জন্য, যেটা তারা কষ্টসাধ্য ব্যাপার হলেও করতে সক্ষম হয়েছে। এবং সেই অ্যাবিলিটির সেই কারণেই আমার মনে হয় যে মাইন্ডসেটটা, কনফিডেন্স লেভেলটা তাদের যে বেড়েছে সেটা নিশ্চয়ই সাহায্য করবে। এবং সাউথ আফ্রিকা যদিও তারা জয়লাভ করেছে অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে, সেটা খুব ক্লিয়ার ইন্ডিকেটার্স না। তাদের টপ অর্ডার, বাংলাদেশের টপ অর্ডার যেমন ফেল করছে, সাউথ আফ্রিকার টপ অর্ডার কিন্তু লড়বড়ে। এবং দু দলের শক্তিমত্তা দেখা যাচ্ছে বোলিং সাইডে। দুর্ভাগ্যবশত এই যে নাসাউ কাউন্টিতে খেলা হয়েছে, এখানে বোলারদের প্রাধান্য আমরা দেখতে পেরেছি। প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের খেলা হয়েছে, বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে ভারতের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ, কিন্তু দুটো প্রপার টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকা, যেটা তুমি বললে একটু আগে। তো সেদিক থেকে তুলনা করলে সাউথ আফ্রিকা তো ডেফিনেটলি এগিয়ে থাকবে। এগিয়ে থাকার মধ্যেও যদি তারা তাদের যে প্রি ম্যাচ ডিসকাশন বা ইন্টারভিউ দিয়েছে, তাদের অধিনায়ক ইন মাকরাম বলেছে বাংলাদেশ শক্তিশালী দল, বাংলাদেশকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এবং আমি চাচ্ছিলাম তারা ওভার কনফিডেন্ট থাকুক। মাঝে মাঝে হয় কি ওভার কনফিডেন্ট, ঠিক আছে বাংলাদেশ ভালো খেলছে না, তাদেরকে সহজে হারিয়ে দিব, কিন্তু দ্যাট ইজ নট দেয়ার অ্যাপ্রোচ। তারা সিরিয়াসলি নিচ্ছে খেলাটা, এবং সেই জায়গায় আমার মনে হয় বাংলাদেশের ঘাম ঝরাতে হবে। বাংলাদেশের প্রথম কাজ হলো যখন তারা ব্যাট করে, হোপফুলি চেসিং, কেন ওইটা পরে আসবো, যখনই ব্যাট করে টপ অর্ডার মাস্ট ক্লিক। দুর্ভাগ্যবশত আমাদের টপ অর্ডার লিটন কুমার দাস গত ম্যাচ ছাড়া টপ অর্ডার হ্যাজ ফেইলড কনসিস্টেন্টলি। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে খুব দ্রুততার সঙ্গে। আজকে কি মনে হচ্ছে টপ অর্ডারে কি একটা চেঞ্জেস আসতে পারে কিনা? যেহেতু সৌম্য শান্ত পারফর্ম করেনি, লিটন একটু টেনে নিয়ে গিয়েছিলেন, মানে একটু না, লিটন ওইটা যদি ক্যারি না করতো তাহলে আলটিমেটলি কিন্তু জয়টা আমরা পেতাম না। হৃদয়ের সঙ্গে পার্টনারশিপটা লিটনের সাথে, তো সেই জায়গায় আজকে কি মনে হয় যে একটা চেঞ্জেস আসতে পারে? সৌম্যকে হয়তো আমি হলে করতাম, সোজা কথা, সৌম্য সরকারকে বাদ দিয়ে, কারণ তার সময় খারাপ যাচ্ছে, যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। এবং যেভাবে সে আউটগুলোর ধরন দেখলে, সফট ডিসমিসেলস ইন্টারন্যাশনাল ক্রিকেটে রেগুলারলি ইজ নট অ্যাকসেপ্টেবল। শর্ট খেলার প্রবণতা বেশি। যখন নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছে তখন সে মারমুখী শট খেলে বিপদ থেকে সরে যেতে চায়, কিন্তু বিপদে আরও বেশি বিপদে পড়ে। আমার মনে হয় দুটো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। একটা তো তুমি আগে বলছিলে শরীফুলের যদি ফিট থাকে তাহলে হয়তো তানজিম সাকিবের জায়গায় ও পেস বোলিং হতো। আরেকটা
যদি সৌম্য সরকারের পরিবর্তন হয় তাহলে জাকের আলী আসবে, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওপেনার স্লটে কারা যাবে, তো ব্যাটিং অর্ডার চেঞ্জ করার একটা প্রয়োজন পড়তে পারে। আমি চাই জাকের আলী আসুক, কিন্তু জাকের আলী হ্যাজ প্রুভ যত স্বল্প পরিসরে সে খেলেছে তার হাতে মার আছে, সে একটু সাহসী, তহিদ হৃদয়ের মতো সাহসী ব্যাটার যেটা বাংলাদেশের দরকার এই পরিস্থিতিতে। তার সঙ্গে আমার মনে হয় ওই মিক্সচারটা দরকার, কারণ এটা দিস ইজ নট আ উইকেট। গতকাল আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে দেখেছি প্রথম 10 ওভারে ইন্ডিয়া 60 রান, তারপরে 119 রানে গুটিয়ে গেল, পাকিস্তান 52 রান 10 ওভারে, তারপরে 5 রানে হেরে গেল। তো বোলারদের প্রাধান্য এখানে থাকবেই, এবং সেই কারণে আমাদের বোলিং ডিপার্টমেন্ট যদিও শক্তিশালী, ব্যাটারদের উপর নির্ভর করবে যে ম্যাচটা জিততে পারবো কিনা, এবং ইট উইল ডিপেন্ড অন দ্য টপ অর্ডার ব্যাটার্স। তারা যদি একটা শক্ত ভিত দিতে পারে তাহলে মিডল অর্ডারও কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। সলিড ফাউন্ডেশন থাকলে আমি নিজের নর্মাল খেলাটা খেলতে পারবো। যদি তড়িঘড়ি করে উইকেট পড়ে যায় তাহলে কিন্তু মিডল অর্ডার যখন তারা ব্যাট করবে তাদের উপরে এক্সট্রা চাপ আসে যে বেশি রিস্ক নিতে হয়, সেইটা যেন না হয় সেটাই আমি আশা করছি। যেটা শুরুতে বলছিলাম যে কখনো টি-20 ফরম্যাটে বিট করতে পারেনি বাংলাদেশ সাউথ আফ্রিকাকে। যদি ওয়ার্ল্ড কাপের কথা বলি, টি-20 ওয়ার্ল্ড কাপ সেখানেও কিন্তু 3বার মুখোমুখি হয়েছে, 3বারই সাউথ আফ্রিকা জয়লাভ করেছে। এবং লাস্ট যে ওয়ার্ম আপ ম্যাচের কথা আপনি বলছিলেন যে হ্যাঁ বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে জিতে গেছে লাস্ট আমাদের এই ওয়ার্ল্ড কাপ ম্যাচে, তার আগে ওয়ার্ম আপের কথা বললে ইন্ডিয়ার কাছে হেরেছে এবং একই সাথে ইউএসের কাছে তারা 6 উইকেটে জয়লাভ করেছে। অন্যদিকে যদি আমি সাউথ আফ্রিকার কথা বলি, নেদারল্যান্ডসকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে আসলে 8 উইকেটে, মানে গত 3টা ম্যাচের কথা যদি দুটো বিশ্বকাপে, তার আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই জায়গায়ও কিন্তু মানে 2টো জয়, একটা করে হার রয়েছে 2 টিমের। বাট তারপরও শক্তিমত্তার দিক দিয়ে চিন্তা করলে সাউথ আফ্রিকার প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্লেয়ার কিন্তু দুর্দান্ত, একেবারে টপ অর্ডার ব্যাটারদের থেকে তাদের অধিনায়ক এডেন মার্ক্রাম, তাদের কুইন্টন ডি কক, ভেরি স্ট্রং ব্যাটিং, রিজা হেন্ড্রিক্স। লাস্ট ম্যাচে অর্থাৎ যে ম্যাচটা আমরা নেদারল্যান্ডসের সঙ্গে দেখলাম সেখানে কিন্তু 103 রান কোনো নেদারল্যান্ডস, এবং সেটা কভার করতে অনেক টাফ হচ্ছিল। লাস্টে গিয়ে কিন্তু ডেভিড মিলার সে কিলার পারফরম্যান্স দেখিয়ে আসলে ম্যাচটা জয়লাভ করে। এবং সেটাই বলছিলাম যে দুই দলেরই টপ অর্ডার পারফর্ম করছে না, এবং সেই জায়গায় এসে পরবর্তী যে 3 জনের নাম একটু আগে বললাম তারা পারফর্ম করতে পারছে না, কিন্তু মাঝখানে এসে কিন্তু হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলার, মিডল অর্ডারটা এত শক্ত, এবং এই দুইজনই খুব মারমুখী ঢঙের খেলোয়াড়। হেনরি ক্লাসেন তো আইপিএলে এবার প্রায় 170 স্ট্রাইক রেট, এবং ডেভিড মিলার তো কিলার, ইউ হ্যাভ ইউজ দ্য ওয়ার্ড অলরেডি। সে এবং প্রয়োজনীয় সময় তারা পারফর্ম করে, কিন্তু তাদের উপরেও কিন্তু চাপ ছিল। নেদারল্যান্ডসের সঙ্গে খেলাটা যদি 103 রান বোধহয় নেদারল্যান্ডস করেছিল, সেটা টপকে যেতেও বেশ ধাক্কা খেয়েছিল, এবং 77 রান চেস করতে গিয়েও কিন্তু ধাক্কা খেতে হয়েছে নেপালে। তো নো ওয়ান ইজ কমফোর্টেবল। আর যেহেতু ওরা দুটো ম্যাচই এই নসাও কাউন্টি গ্রাউন্ডে খেলেছে, সেই কারণে ব্যাটিং ইজ নেভার ইজি। কালকে ম্যাচে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচও দেখেছি, তো ব্যাটারদের ঘাম ঝরাতে হবে। দিস ইজ নট 150+ পিচ। 130, 140 যদি যেই দল প্রথমে করতে পারে, পরবর্তী দলে সেটা চেস করতে কষ্ট হবে, এটা স্বাভাবিক। আমরা তো টসে জিতে আগে বোলিং নেওয়াটাই হচ্ছে সেফ। অ্যাবসলিউটলি, কেননা ইউ নেভার নো যে একটা সেফ স্কোর কি, প্রথমে ব্যাট করে ইউ নেভার নো এই ধরনের উইকেটে। তো সেই জায়গায় একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে যারা ব্যাট করে আগে, কিন্তু ব্যাট যখন চেজ করছি, যখন ব্যাট দ্বিতীয় করছি, তখন কিন্তু আমি আমার টার্গেটটা আমি জানতে পারি, তখন প্ল্যানিংটা ইজিয়ার হয় যে আমি পাওয়ার প্লেটা কীভাবে ব্যবহার করব। খুব বেশি রান না হলে পাওয়ার প্লেতে তড়িঘড়ি করার দরকার নাই। 150-60-এর উপরে গেলে তখন আমার চিন্তা হবে যে পাওয়ার প্লেতে অন্তত 45-50 রান করি উইকেট না হারিয়ে। তো ডিফারেন্ট প্ল্যানিং চলে আসে, ডিপেন্ডস অন দ্য ফার্স্ট ইনিংস স্কোর। এবং সে কারণে যেই অধিনায়কই টসে জয়লাভ করুক, আমার মনে হয় তারা ফিল্ডিং নেবে আগে, অ্যান্ড দে উইল চেজ ইজিয়ার অপশন এই মাঠে। অন্যান্য মাঠের ব্যাপার আলাদা, কিন্তু এই মাঠে ডেফিনেটলি বোল ফার্স্ট। একদমই তাই। আমি একটু প্লেইং 11টা যদি দেখে নিই, প্রবাবল প্লেইং 11 বাংলাদেশের কথায় যদি যাই, যেটা আপনি বলছিলেন যে হয়তো একটা চেঞ্জেস আসতে পারে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি সৌম্য সরকার রয়েছেন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। হ্যাঁ, শরীফুল ইসলামের নামটা তো ইনক্লুড হয়েছে, কিন্তু আমি জানি না, হয়তো আমরা একটু পরে শুনতে পাবো যে তার অ্যাকচুয়ালি ফিটনেসের দিক থেকে 6টা স্টিচ লেগেছে 2 আঙ্গুলের মাঝখানে, সেই জায়গায়, এবং বোলিং হ্যান্ডে সেই জায়গায় কতটা এত দ্রুততার সঙ্গে সে রিকভার করতে
পারবে কিনা এবং ম্যাচ ফিট হবে কিনা সেটা একটা দেখার আমি ব্যাপার, এই জানার প্রসঙ্গ নিয়ে আমি ব্যাপার। আরো একটু কথা বলতে চাই রিয়াসাদ আজিমের সঙ্গে, যেহেতু তিনি যুক্ত হয়েছেন ইউএসএ থেকে আমাদের সঙ্গে। হ্যালো, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া, কেমন আছেন? এবং আমরা আসলে এতক্ষণ ধরে কথা বলছিলাম যে আজকে 11-এ হয়তো আমরা একটা চেঞ্জেস দেখতে পেতে পারিও। একটা বললে ভুল হবে, দুটো চেঞ্জেসও হতে পারে। সেখানে আসলে সৌম্য সরকার খেলবে কিনা, এবং একই সাথে যদি শরীফুলকে নেওয়া হয় তাহলে কি সাকিবকে, অর্থাৎ জুনিয়র সাকিবকে অফ রাখা হবে কিনা? মানে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা আপনি যদি লাস্ট ম্যাচেস গুলো খেয়াল করেন, উইনিং টিম কিংবা যারা কম্পিটিশন করেছে সেই দলগুলোর 11 খেয়াল করেন, তাহলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখা যাবে যে 11-এ তারা 4 জন করে পেসার খেলিয়েছে। কিন্তু গতকালকে যদি আমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা দেখি, সেখানটায় হচ্ছে দুই দলের 8 জন সিমার বা পেসার খেলেছে। এবং ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ যারা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট, তারা হচ্ছে 20 ওভার খেলতে পারেনি। 19 ওভারে 119 অলআউট হচ্ছে, 9 উইকেট নিয়েছেন কিন্তু পাকিস্তানি পেসাররা। ইন্ডিয়ান পেসাররা চিন্তা করেন কতটা স্পট অন ছিলেন। তারা পাকিস্তানকে জয় থেকে 6 রানের দূরত্বে আপনার থামিয়ে দিয়েছে। ফুল ওভার্স খেলতে পারলো, কিন্তু ফাইনালি আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে পাকিস্তান রানটাকে চেস করতে পারে নাই। তার মানে পেসাররা দে আর প্লেইং এ বিগ রোল। ম্যান অফ দ্য ম্যাচ কে হচ্ছে পেসাররা, ইকোনমিক্যাল বোলিং করছে পেসাররা, উইকেট টেকিং মিডল অফ দ্য ইনিংসে আপনার মোমেন্টাম চেঞ্জ করছে। হার্দিক পান্ডিয়া গতকাল যে কাজটা করেছেন পেসার। বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যার জায়গা সেটা হচ্ছে মানে আমাদেরকে আসলে 4 জন ফুল ফিট 100% ফিট পেসার রয়েছে। আমরা কি সেই জায়গাটায় সেই সুযোগটা অন্য দলগুলো যেভাবে অ্যাপ্লাই করবে আমরা কি সেটা করতে পারছি কিনা? খেয়াল যদি করি, ফুল ফিট পেসার তাসকিন আহমেদকে আমরা মানে ইদানিং ধরতে পারি, তারপর শতভাগ তিনি ইনজুরি মুক্ত বা তিনি ঠিকঠাক আছেন সেটা বলার সুযোগ নেই। ছোট সাকিব এবং মোস্তাফিজুর রহমান, কারণ শরীফুলের হাতে 6টা স্ট্রিচ পড়েছে। আজকের ম্যাচে তাকে খেলানো হবে কি হবে না এটা নিয়ে টিম ম্যানেজমেন্ট দ্বিধান্বিত। সবচেয়ে বড় ব্যাপার যেটা, গতকালকে কিন্তু এমন না যে খুব ফুল রিদমে তিনি প্র্যাকটিস করতে পেরেছেন। তো এরকম একজন ক্রিকেটারকে আপনি যদি রিস্ক নেন এবং পরের 2টা ম্যাচ থেকে যদি ছিটকে যায়, বাংলাদেশের কিন্তু লাস্ট 3 ম্যাচে, এই ম্যাচটাকে যদি আমি কাউন্ট করি, এটার সাথে সেন্ট ভিনসেন্টের 2 ম্যাচ যদি আমি কাউন্ট করি, তো লাস্ট 3 ম্যাচে 2টা জিতলেই হবে। তো আপনি যদি আপনার প্রাইম টাইম বোলারকে এখানটায় খেলিয়ে ইনজুরিকে বাড়িয়ে ফেলেন, সেই ঝুঁকিও কিন্তু রয়েছে। তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আলটিমেটলি সেই দিকটা যাবে কি যাবে না, আই হ্যাভ কনফিউশন। বাট টিম ম্যানেজমেন্ট দে আর মিসিং মোহাম্মদ সাইফুদ্দিন, আই থিঙ্ক। কারণ বাংলাদেশের ব্যাটিংটা 7 জন ব্যাটার নিয়ে খেলেও লাস্ট ম্যাচে কিন্তু 124 চেস ডাউন করতে কিন্তু খবর হয়ে গেছে। তো বাংলাদেশ কখনোই তাদের নাম্বার অফ ব্যাটার্স কমাবে না। মানে আপনি যদি খেয়াল করেন, শ্রীলঙ্কার থেকে তো সাউথ আফ্রিকা কঠিন অপোনেন্ট, আবার ওই মাঠে সাউথ আফ্রিকা তাদের লাস্ট 2টা ম্যাচ খেলেছে। তো ওই দলের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে বেটার উইকেটে 7 জন ব্যাটার যখন ঠিকঠাক পারেন না, ঠিক তখন আরো খারাপ উইকেটে, ওর্স্ট উইকেটে, আলোচিত উইকেটে, এবার কোনো ক্রিকেটার ক্যারেক্টার না, এবার ক্যারেক্টার হয়ে গেছে কিন্তু হচ্ছে একটা মাঠ, ওই মাঠের উইকেট, নাসাল কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড। সেই উইকেটে বাংলাদেশ কম ব্যাটার নিয়ে খেলবে সেটা আমি মনে করি না। তারা 5 জন বোলার নিয়ে খেলবে। এখন এই 5 জন বোলার নিয়ে খেলতে গিয়ে আগের ম্যাচে যেই 5 জন খেলেছে বোলিং ডিপার্টমেন্টে, ইনফ্যাক্ট 4 জন খেলেছে, সাকিব আল হাসান তো খেলবেনি, এর বাইরে হচ্ছে 4 জন, রিশাদ একমাত্র স্পিনার আর বাকি 3 পেসার। আপনি কাকে বাদ দিবেন? সাকিবকে যদি আপনি বাদ দেন, সেই জায়গায় যদি শরীফুলকে ঢোকান, তারপরেও তো আপনার 4 জন পেসার হয় না। সাউথ আফ্রিকা 4 পেসার নিয়ে খেলছে, ইন্ডিয়া 4 পেসার নিয়ে খেলেছে, পাকিস্তান 4 পেসার নিয়ে খেলেছে। তো বাংলাদেশ ইন আ ট্রাবল আমি মনে করি, অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট সিচুয়েশন, দে আর নট হ্যাভিং দ্য প্রপার নাম্বার অফ পেসার্স। ওকে, সো আপনি আসলে রিয়াসাদ ভাইয়ের সাথে কতটুকু একমত এই বিষয়টাতে? হ্যাঁ, মোটামুটি রিয়াসার সঙ্গে একমত। দেখে মনে হচ্ছে যে আজকে ওয়েদারটা কালকের তুলনায় বেটার। রিয়াসাদ, গাড়িতে যাচ্ছেন, শামীম ভাই খুব সুন্দর ওয়েদার। হ্যাঁ, ইউ মাস্ট বি এনজয়িং। আচ্ছা, এই যে যে জায়গা দিয়ে আমরা একটু খেলার বাইরে একটু চিন্তা করি, যে হোটেলে আপনারা আছেন বা যে জায়গায় আছেন, সেখান থেকে ন্যাশনাল কাউন্টি গ্রাউন্ডটা, এটা তো লং আইল্যান্ডে পড়ে, আইজেনহাওয়ার পার্কে, কতটা দূর এবং লজিস্টিক্যালি আমাদের যারা গেছেন আপনারা সব জার্নালিস্টরা, তাদের কতটুকু সুবিধা বা অসুবিধা হচ্ছে? বাহ, দারুণ এটা প্রশ্ন। সুবিধা হওয়ার শামীম ভাই কোনো চান্স নেই। আমি যদি আমার ক্যামেরাটাকে একটু ঘোরানোর চেষ্টা করি, আপনি দেখবেন আমরা এখন হিল সাইড এরিয়াতে রয়েছি এবং এখান থেকেই হচ্ছে আমাদেরকে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে যেতে হয়। এটা প্রায় হচ্ছে আপনার 1 ঘন্টার ড্রাইভের কাছাকাছি বলা চলে, এবং সেটা হচ্ছে আপনি যদি ডিরেক্ট যান, রাইট নাও আমি যেভাবে যাচ্ছি, তো যারা ভেঙে ভেঙে যাবে মেট্রোতে বা অন্যান্য ভাবে, তাদের জন্য আরো ডিফিকাল্ট। আমি তুলনামূলকভাবে কাছে রয়েছি, তাতেই আমার ঘন্টাখানেক লাগে। অনেকেই আবার দূরে রয়েছে, তাদের জন্য আরো ডিফিকাল্ট। তো গ্রাউন্ড অনেক দূরে, ম্যাচ যেতে এত বেশি সিকিউরিটি এখানটায়, সেটা মানে আপনি এখানটায় না দেখলে আসলে বোঝার মানে উপায় নাই। আমরা তো আসলে সিকিউরিটিতে যারা জড়িত তাদের ছবিও তুলতে পারি না। আমেরিকা, বাংলাদেশ হলে তো মোটামুটি পুলিশদের সাক্ষাৎকার আমরা নিয়ে ফেলি, বাট এখানটা আসলে সেটা সম্ভব না, দেখানো সম্ভব না।
বাট মানে আমার কাছে মনে হয় খুব কম্প্যাক্ট একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে এবং খুব বিউটিফুল একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে। শামীম ভাই, আপনি যদি খেয়াল করে দেখেন, আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাচ্ছে, ইউএস এর কাছে পাকিস্তান হেরে যাইতেছে, বাংলাদেশ মোটামুটি যেই দলকে নিয়ে শুরুর দিকে প্রত্যাশা ছিল না, শ্রীলঙ্কাকে হারানোর পর মোমেন্টাম বদলে গেছে, এখানটায় টাই ম্যাচ হয়েছে, তারপরে হচ্ছে সুপার ওভারে ম্যাচ গড়িয়েছে, মানে ওভারঅল ইটস বিকামিং আ ভেরি ভেরি নাইস। আচ্ছা, এই ব্যাপারে আরেকটা প্রশ্ন, যদি আজকে খেলা সম্বন্ধে না, জি। এটা হলো যে গ্লোবালাইজেশন অফ ক্রিকেটের একটা অংশ হলো ইউনাইটেড স্টেটসে এই বিশ্বকাপটা অর্গানাইজ করার, অফকোর্স এবং সাকসেসফুলি, মোটামুটি সাকসেসফুলি হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ক্রিকেট প্লেইং নেশনদের ইনভলভমেন্টের জন্য। আমার প্রশ্ন হচ্ছে কতদূর ইন্টারেস্ট ইউ হ্যাভ নোটিস ফ্রম রিয়েল আমেরিকানস, যারা বেসবল আর আইস হকি আর রাগবি নিয়ে ব্যস্ত থাকে, তারা কি কোনো রকম ইন্টারেস্ট দেখিয়েছে? নো নো, আপনি একদম অ্যাবসলিউটলি রাইট। মানে আমেরিকানদের, এখানকার আমেরিকান অরিজিনাল আমেরিকান যারা, তাদের সেরকম একটা ইন্টারেস্ট নাই রিয়েলি। এবং আমি এক আমেরিকানের ইন্টারভিউ করেছিলাম, she was supporting Bangladesh since she was the student of some university of the country, কোন ছিলেন বা কিছুদিনের জন্য ইন্টার্ন করতে এসেছিলেন, মানে আমেরিকাকে সাপোর্ট করছে, বাংলাদেশকেও সাপোর্ট করছে, মানে এরকম। আর এখানে আসলে ক্রিকেটটাকে গ্লোবালাইজ করার ক্ষেত্রে আইসিসি যেই মানে টার্গেটটা করেছে, প্রচুর কিন্তু হচ্ছে আপনার অভিবাসী রয়েছে এই দেশে, এবং সবাই হচ্ছে মোস্ট অফ দেম, এই অভিবাসীদের একটা বড় অংশ হচ্ছে আপনার সাবকন্টিনেন্টাল, ইন্ডিয়ান, বাঙালি, বাংলাদেশ। পাকিস্তানি, আফগানিস্তান, শ্রীলঙ্কান। সো দিস পিপল দে হ্যাভ গ্রেট ইন্টারেস্ট অন ক্রিকেট, যেহেতু একটা বিশাল নাম্বার এবং তাদের একটা বিশাল ইন্টারেস্ট রয়েছে। ইফ ইউ লুক এট দ্য টিম আমেরিকা দে মেড, ওখানটায় কিন্তু রিয়েল আমেরিকান কেউ নাই, সবাই হচ্ছে বিভিন্ন দেশের। তো এখানটায় ক্রিকেটটাকে গ্লোবালাইজ করার পরিকল্পনাটাই করা হয়েছে অভিবাসী দর্শকদেরকে টার্গেট করে, এবং দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড অন ক্রিকেট। মাঠে যদি আপনি দেখেন তাদেরই দেখবেন ইন্টারেস্টিংলি। এবং দলটার দিকে যদি তাকান, আমেরিকা যারা খেলছে এবারে বিশ্বকাপে এবং চমক দিচ্ছে, টপ 8-এও চলে যাবে হয়তো ঠিকঠাক ভাবে, সো তাদের দলেও কিন্তু আসলে মানে রিয়েল আমেরিকান নেই। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে আজকে মাঠে অনেক বাংলাদেশি সাপোর্টার থাকবে, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশিরা রয়েছেন। আপনি একটু আগে অভিবাসীদের কথা বলছিলেন, এবং সেখানেও একটা এটা এক ধরনের ভালো লাগার, আবার খানিকটা প্রেশারে রয়েছে, আজকে বাংলাদেশ টিমকে অনেক ভালো করতে হবে। থ্যাংক ইউ রিয়াসাদ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও কথা বলবো আমাদের নেক্সট কোনো শোতে। শিওর মৌসুমী, থ্যাংক ইউ। যেটা রিয়াসাদ ভাই বলছিলেন, অনেকগুলো টপিক তিনি বলেছেন, পেসারদেরকে নিয়ে কথা বলেছেন। আমি যদি আবারও সেই প্রসঙ্গে ফিরে আসি, আমি আসলে সাউথ আফ্রিকার 11 নিয়ে একটু কথা বলতে চাই। আসলে আপনি সকালে তখনই বলছিলেন যে কুইন্টন ডিককের কথা, যে কুইন্টন ডিকক রয়েছে, ডেভিড মিলার রয়েছে, এবং তাদের আরও যে এডেন মার্ক্রামের কথা বলেছেন, তাদের ক্যাপ্টেন, স্টাফস রয়েছে, হেনরি ক্লাসেন রয়েছে, এক্স্যাক্টলি, মার্কো জেনসেন, কেশব মহারাজ এবং কাগিজো রাবাদা, যিনি আসলে দুর্দান্ত বোলিংয়ে, এনরিস নোরজি, এবং একই সাথে হচ্ছে আপনার ব্যাটসম্যান। সো সব মিলিয়ে যদি আসলে বলি, সেইখানে কিন্তু বোলিং লাইন আপে ওদের টপ অর্ডারও স্ট্রাগল করছে, বাট আলটিমেটলি ওদের টিমটা জানে যে ব্যাটিং এ টপ অর্ডার, এক্স্যাক্টলি। তারপরেও কিন্তু ওই টিমটা জানে যে কিভাবে বিপদে পড়লে ঘুরে দাঁড়াতে হয়, বাট আমাদের ওইখানটাতে বোধহয় একটা প্রবলেম। একটা ব্যাপার আছে, বিপদে পড়ে ঘুরে দাঁড়িয়েছে দুটো অপেক্ষাকৃত দুর্বল দল, ছোট ঠিক বলা যায় না, শ্রীলঙ্কার সঙ্গে জয়লাভ, নেপাল এবং নেদারল্যান্ডস, নেপাল না, নেপাল এবং নেদারল্যান্ডস, আচ্ছা, অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে। তো বাংলাদেশ কিন্তু বোলিংয়ে দুর্বল না। বাংলাদেশ একবার যদি তারা টপ অর্ডারকে কাবু করতে পারে, তাহলে যেভাবে মিডল অর্ডার রিকভার করেছে, সেই সুযোগটা বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে নাও আসতে পারে। দ্যাট ইজ দ্য অপরচুনিটি। এই কারণে আমি বলছি যে সাউথ আফ্রিকার টপ অর্ডার হ্যাজ টু পারফর্ম। বাংলাদেশের, নাহলে বাংলাদেশের বোলিং ইজ স্ট্রং এনাফ যে যদি 10টা আর্লি 6 ওভার্স পাওয়ার প্লেতে 10টা নামাতে পারে, তাহলে বাংলাদেশের একটা বিরাট অ্যাডভান্টেজ হবে। এর জন্য ওই ভাগ্য দেবতার উপর অনেকখানি নির্ভর করতে হবে, কারণ টসে যারা জয়লাভ করবে, দে হ্যাভ এ ইমিডিয়েট অ্যাডভান্টেজ। আমার মনে হয় 30% তাদের ফেভারে খেলা শুরু হওয়ার আগেই চলে যাবে। তো সেই জায়গায় টস উইল বি ভেরি ক্রুশাল, যেটা নর্মালি হওয়া উচিত না, বিকজ অফ দ্য গ্রাউন্ড। রিয়াসাতে বললো যে গ্রাউন্ডের কারণে তো আমরা ওইটা নিয়েই আলোচনাটা, ওইটা নিয়ে হচ্ছে, এবং আইসিসি অনেক ক্রিটিসিজমের সম্মুখীন হয়েছে। ড্রপ এন্ড পিচ আনা হয়েছে, যথেষ্ট সময়ে আনা হয় নাই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে কিন্তু ড্রপ এন্ড পিচ আছে, আমি দেখেছি। ড্রপ এন্ড পিচেস অনেক দিন থাকে, ওইটা সেটেল ডাউন করার একটা সময় থাকে, অনেক দিন ডোমেস্টিক ম্যাচেস খেলা হয়, তারপরে আস্তে আস্তে ওইটা একটা তার ন্যাচারাল জায়গা আসে। কিন্তু এটা তো 1 মাস আগে ডোমেস্টিক ড্রপ এন্ড পিচ এনে সেখানে প্রায় খেলার সুযোগই ছিল না। বাংলাদেশে ভারতের সঙ্গে প্রথম ম্যাচটা
ওই বাংলাদেশ, উইকেটে খেলা হয়েছিল। তো সেই জায়গায় পিচটা যে সেটেল ডাউন করবে সেই সুযোগটাও নাই। ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, পিচটা সেটেল হতে হতে নেসা কাউন্টি সব খেলা শেষ হয়ে যাবে। এবং ইন্টারেস্টিংলি শুধু পিচের ব্যাপার না, যে স্ট্যান্ডসগুলো আছে আমরা দেখি কালকে প্রায় পরিপূর্ণ ছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে, এগুলি কিন্তু লাস ভেগাস থেকে আনা হয়েছে, যেখানে লাস ভেগাস গ্র্যান্ড প্রি, ফর্মুলা 1 গ্র্যান্ড প্রি হয়, সেইখানকার স্ট্যান্ড এনে এখানে রাখা হয়েছে, আবার এটা শেষ হলে নিয়ে যাওয়া হবে। তো সব কিছু মিলিয়ে ইনফ্রাস্ট্রাকচারাল গ্রাউন্ড সব মিলিয়ে ইট লুকস ভেরি প্রিটি যখন কাজ হয়, কিন্তু কার্যকরী ভূমিকা হবে যখন মাঠটা স্লাগেশ, কালকে বৃষ্টি হওয়ার কারণে আরও স্লো হয়ে গেল। অনেকগুলো 3 রান দেখেছি আমরা, যা সচরাচর আজকাল দেখা যায় না, কারণ বল স্লোলি যাচ্ছিল বাউন্ডারি লাইনের দিকে। সেই জায়গায় বাংলাদেশের একটা স্ট্র্যাটেজি নিতে হবে। মাঠটা কিন্তু পরিসরে ডাইমেনশনের দিক থেকে বড়, 6 মারা উইল বি ভেরি ডিফিকাল্ট। কয়টা 6 মার? হার্ডলি এনিথিং। 4 মারা ডিফিকাল্ট বিকজ অফ দ্য স্লাগিশনেস অফ দ্য উইকেট, খুব সফট আউটফিল্ড। তো সেই জায়গায় কী করণীয় আছে? আমার রোটেশন অফ স্ট্রাইক, 1-2 1-2 1-2 করে রেগুলার বেসিসে গ্যাপগুলো খোঁজে, সুযোগ আসলে বাজে বল আসলে তার উপরে চড়া হয়, একটা 2টা 4 বা 6 মারার সুযোগ নিতে হবে। টেকিং প্রিমেডিটেটেড রিস্কস ইজ আউট অফ দ্য ওয়ে, যেটা আমাদের দুর্ভাগ্যবশত 2-1 খেলোয়াড়কে দেখেছি প্রিমেডিটেড শট খেলে, 1টা 2টা 3টা ডট বল হলেই মনে করে পরবর্তী বলটা মারতে গিয়েই বিপদে পড়ে। বলকে সমীহ করতে হবে, কারণ এটা আইপিএলের মতন ধুমধারাক্কা 200-250 রানের উইকেটগুলো না, এটা অন্য পরিস্থিতি, সম্পূর্ণ ডিফারেন্ট গ্রাউন্ড। আর আই জাস্ট ফিল যে বাংলাদেশেও কিন্তু স্লো অ্যান্ড লো বাউন্সের একটা ব্যাপার আছে, আমাদের খেলোয়াড়রা সেটাতে কিছুটা হলে অভ্যস্ত আছে কম্পেয়ার টু সাউথ আফ্রিকা, যেখানে বাউন্সি ট্র্যাক মুভমেন্ট হয়, সিম মুভমেন্ট হয়, সুইং হয়। আমরা তো এখানে হার্ডলি এনি সুইং দেখেছি, বাট সিম মুভমেন্ট দেখেছি, অ্যান্ড আপ অ্যান্ড ডাউন, একই লেংথ থেকে একই গতির বল, একটা এখানে উঠছে একটা এখানে যাচ্ছে, সেটাই তো দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করছে, খুব স্বাভাবিকভাবেই। এবং এইখানে যখন বোলাররা বোলিং করবে তাদের বলতে হবে এ গুড লেংথ, নর্মাল গুড লেংথ ইজ নট এ রিয়েলি এ গুড লেংথ, ব্যাক অফ এ লেংথ, যেখানে ব্যাটার মনে করবে সামনে যাব না পেছনে যাব, এমন একটা পর্যায়ে কত দূর লাফাবে বলটা, যখন এই ডাউটটা ক্রিয়েট করা যায় ব্যাটারদের মাইন্ডে, তখনই কিন্তু বোলাররা সাকসেসফুল হবে। অ্যান্ড অপর দিক থেকে ইফ ইউ আর ব্যাটিং, যেটা আমাদের আনফর্চুনেটলি আমরা খুব খারাপ অবস্থায় আছি টপ অর্ডারে, তাদেরকেও একটু বুঝতে হবে যে ওই বারবার আমি বলছি আই হোপ যে আমরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করি, তাহলে কিন্তু প্ল্যানিংটা ইজিয়ার হয়ে যায়। যদি তাহলে টসে জিতে আমরা আগে বোলিংটা নিয়ে নেই, তাহলে এটা সম্ভব। সেটাই, এবং যারাই জিতবে, যদি বোকামি না হয় আমার মনে হয় এডেন মাকরামও আগে বোলিংটাই বেছে নেবে। আমি অনেকটা শেষের দিকে আছি, যদি একটু প্লেয়ার টু ওয়াচটা দেখে নিই। বাংলাদেশের তৌহিদ হৃদয় লাস্ট 3 টি20তে যদি দেখি, রান করেছেন 78, অ্যাভারেজ হচ্ছে 26.0 অ্যান্ড স্ট্রাইক রেট 141.9। অন্যদিকে যদি সাউথ আফ্রিকার বার্টম্যানের কথা বলি, লাস্ট 3 টি20তে তিনি উইকেট নিয়েছেন 8টি এবং অ্যাভারেজ 5.8, ইকোনমি হচ্ছে 3.8। অটনয়েল বার্টম্যান, কেউ নাম শোনে নাই, না আমিও বিশ্বকাপ কেউই শোনে নাই, ইভেন কমেন্টারে যারা ক্রিকেট ফলো করে, হঠাৎ করে এই লোক ডোমেস্টিক থেকে তাকে ভালো পারফর্ম করে, প্রথম বলে টি20 বিশ্বকাপে প্রথম বলে কিন্তু উইকেট নিয়েছে, এবং হিজ বিন এ কনসিস্টেন্ট পারফর্মার। খুব দীর্ঘদেহী খেলোয়াড় না, কিন্তু খুব ডিসিপ্লিন বোলিং করে। সো হি উইল বি, তার সঙ্গে মার্কা ইয়ানসেন 6 ফুট 7 ইঞ্চি বোলার, তার পেস, কাগিসো রাবাদা, এক্সেলেন্ট বোলারদের তো সাউথ আফ্রিকার অভাব নাই। তো সেদিক থেকে ভেরি স্ট্রং বোলিং ইউনিট, এবং তাদের ইভেন কেশব মহারাজ ওয়ান অফ দ্য টপ স্পিনার্স ইন দ্য ওয়ার্ল্ড, এবং শর্টার ভার্সনে খুব ভালো বোলিং করে। সব কিছু মিলিয়ে ব্যাটিং, বোলিং, মিডল অর্ডার যাই বলি, অন পেপার বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল, কিন্তু পাকিস্তানও ইউএসের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল ছিল। ইউএসের কাছে হারতে পারে টি20 বিশ্বকাপে, বাংলাদেশেরও সেই সক্ষমতা আছে আমি মনে করি, যে তোরা যদি একটু সেন্সিবল ক্রিকেট, একটু চিন্তা ভাবনা করে শান্ত মনে যদি একটু খেলে, তাহলে দে উইল বি এবল টু পুট আপ আ ফাইট। আমার মনে হয় যে ইটস নট আনলাইকলি, স্পেশালি ইফ উই ব্যাট লাস্ট, যে বাংলাদেশ সাউথ আফ্রিকা প্রথমবারের মতো ধরার একটা সুযোগ নিশ্চয়ই আছে। যদি এটা হয় তাহলে আসলে মানে আমাদের আনন্দের সীমা থাকবে না। অবশ্যই। একদম শেষে রয়েছি, তাহলে কত আশা করছেন? না, এটা আসলে এই উইকেটে 100, প্রথমে যারা ব্যাট করবে তারা যদি 140 পর্যন্ত পৌঁছতে পারে, that will be a defendable score. Right, definitely. but ওটা চেজ করা আসলে সম্ভব খুব একটা ডিফিকাল্ট হবে, বাট চেজ করা যেতে পারে। বললাম তো, যারা চেজ করবে
একটু হলেও অ্যাডভান্টেজ আছে, বাট 140 এমন একটা পর্যায়ে চলে যাবে যখন আমরা তো 119 120-এ করতে যে গতকালই আমরা দেখেছি তার আগে 73 ইন্ডিয়া 103 খুব বেশি হাই স্কোরস হয়নি, শুধুমাত্র ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে 180 করেছিল, দ্যাটস আনঅফিশিয়াল, দ্যাটস আ প্র্যাকটিস ম্যাচ, তো সেইটার সঙ্গে আর তুলনা অস্ট্রেলিয়া করলে করে হবে না। ফেলেছিল 201 এবং আজকে একটা ব্যাপার ইয়াসাতের সঙ্গে যেটা বলতে, আজকে খুব সানি ডে, মেবি দ্য ট্র্যাক উইল সেটল ডাউন, মেবি ইট উইল গেট এ লিটল ইজিয়ার টু ব্যাট অন, বলা মুশকিল এখান থেকে, বাট hope for the best. হোপ ফর দ্য বেস্ট ফর বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। আমি শেষ করছি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো যমুনা ব্যাংক প্রেজেন্স টিবিএস ম্যাচ অ্যানাটমি থেকে। সবাই অনেক ভালো থাকুন এবং খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে সেই সাথে বাংলাদেশ টিমের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো।